দেশে বর্তমানে বেকারের সংখ্যা 1,08,00,000 আর ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী বেকার ২৬ লাখ। তবে আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে। এসব কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সচিবালয়ে ১০০ দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। জানান এরই মধ্যে ৮৬,২৭৭ জনকে চাকরি দেওয়া হয়েছে। পরে বিসিবি প্রসঙ্গে বলেন, বিসিবি জোড়া তালি দিয়ে চলছে। নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ডের স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ক্রীড়া ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। তবে ফুটবল সহ বেশ কিছু ফেডারেশন স্বায়ত্তশাসিত, তাই সেখানে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। ৫ লক্ষ ২ বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরো বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরো কিছু ব্যবস্থা নিব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং সামনের সময় আমরা চাচ্ছি সার্চ কমিটি সহ এই ফেডারেশনগুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য আরো সক্রিয় করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডহক কমিটিগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা করবেন ডক্টর ইউনূস, প্রত্যাশা ব্রিটেনের। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান দেশটির ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করেন তিনি। এর আগে সকাল 10টা থেকে প্রায় 1 ঘণ্টা তিনি বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের। আমরা জানি অন্তর্বর্তী সরকার দেশে শান্তি পুনঃস্থাপন ও সংস্কারের কাজ করছে। ইউকে সরকারের এতে পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আরও জানি দুদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবে বলে আশা করছে যুক্তরাজ্য। রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় ব্রিটিশ সরকার। বিমানবন্দর থানায় দায়ের করা সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের 3 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। এর আগে শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয় আরিফ হাসানকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় 19 জুলাই হত্যা চেষ্টার ঘটনায় মামলাটি করেন সজীবের বাবা। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। ছাত্র শিবিরের কর্মীদের গুম ও নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 7টি অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে ভুক্তভোগীরা অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে এসব অভিযোগ জমা দেন। সবগুলো ঘটনায় আলাদা আলাদা অভিযোগ দেওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, তাদের সবাইকে গুম করে, গুলি করে বা চাপাতি রামদা দিয়ে হাত পা কেটে ফেলা হয়েছে। 7 জন অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া 2 জন 3 বছরের মতো গুম ছিলেন। 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনে পঙ্গু হয়েছেন। ঘটনার সাথে পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সবাই সুষ্ঠু তদন্ত করে বিচার চান। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য HBM ইকবাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শনিবার রাতে নির্দেশনায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। নির্দেশনায় ইকবালের ব্যক্তিগত হিসাবের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দের কথাও জানানো হয়। এতে আগামী 30 দিন জব্দ করা হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে BFIU।
এদিকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগুনে পুড়ল চট্টগ্রামের পতেঙ্গার আকমল আলী ঘাট জেলে পাড়ার শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়েছে গুদামে থাকা জেলেদের মাছ ধরার জাল সহ নানা সরঞ্জাম। এতে পথে বসার দশায় শতাধিক জেলে পরিবার। পতেঙ্গা সিটি আউটার রিং রোডের পাশে আকমল আলী ঘাট মুখর থাকে জেলেদের হাঁক ডাকে। তবে এক রাতের ব্যবধানে বিধ্বস্ত রূপ নিয়েছে কর্মব্যস্ত সেই ঘাট। শনিবার মধ্যরাতে লাগা আগুনে পড়েছে ঘাট এলাকার শতাধিক কাঁচা ঘর, যার মধ্যে 37টি গুদাম। এসব গুদামে রাখা হতো মাছ ধরার জাল, রশি, নৌকার জ্বালানি সহ বিভিন্ন সরঞ্জাম। এখানে জাল ছিল, মনে করেন জাল, মেশিনের পার্টস, বিভিন্ন আরো মালামাল ছিল। 20-30 লাখ টাকার সম্পদ আমাদের, জাল, কাশি, তারপর তেল, ফোলা ইত্যাদি যা ছিল একটা কিছু বার করতে পারি নাই। এনজিও থেকে টাকা লই আমরা এগুলা করছি আর কি। এখন তো সবগুলো পুরিশাই হয়ে গেছে, কিছু করার নাই। ক্ষতিগ্রস্তরা বলছেন এখন পেট চালানোই দায় হয়ে পড়েছে তাদের জন্য। আছে মহাজনের ঋণের কিস্তিও। আমাদের তো কিছুই নাই, আমরা তো এখন একবারই সর্বহারা হয়ে গেছি। আমাদের সরকার যদি আমাদেরকে যদি মনে চাইলে যদি কিছু দেয় তাহলে আমরা পাবো না, নাই। সাগরপাড় ঘেঁষা এই এলাকার মাটির নিচ দিয়ে গেছে জিটিসিএল এর গ্যাস সরবরাহ লাইন। আগুনের কারণে ঝুঁকি তৈরি হলেও বড় বিপদ থেকে আপাতত রক্ষা পাওয়া গেছে। তবে পুড়ে গেছে পাইপলাইনের উপরে থাকা তাপমাত্রা পরিমাপক মিটার। জিটিসিএল এর একটা আছে, সিফু পোস্ট আছে, ওটা সম্পূর্ণ জ্বলে গেছে। আর বাকি আল্লাহর রহমত যে ওই পোস্টের ভিতর দিয়ে যদি আগুন যাইতো তাহলে পুরো এরিয়াটা ধ্বংস হতে পারতো। মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রাজধানীর আসাদ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দুপুরে প্রায় 1.5 ঘন্টা অবরোধ করার পর সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে বিক্ষোভ শুরু হয়। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়ে। শিক্ষার্থীদের অবরোধের কারণে মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসাদ গেট ও আশপাশের এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকেই বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন। শিক্ষার্থীদের অভিযোগ, লটারির ভিত্তিতে ভর্তির কারণে মেধা থাকার পরেও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন অনেকেই। তাই মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, লটারির ভিত্তিতে যাতে ভর্তি করা না হয় এর জন্য বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে যে যান চলাচলের অসুবিধা, এই বিক্ষোভের কারণে এই অসুবিধা নিয়ে জানাবেন। আচ্ছা, এটা আসলে সকালবেলায় হয়েছিল, অর্থাৎ 10টা সাড়ে 10টার পর থেকেই এই বিক্ষোভের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। আমরা এখানে আসার পরে আসলে কোনো বিক্ষোভ দেখতে পাইনি। আমার কলেজের সামনে যে মূল সড়কটি রয়েছেন সেই সড়কটিও আসলে এখন যানজট মুক্ত হয়ে গেছেন। এখানে কোনো যানজটই আমরা দেখতে পাচ্ছি না, এবং এর পাশাপাশি যে যারা যানজট করছিল তারাও এখান থেকে সরে এসছে। আমরা এই কলেজের যে প্রিন্সিপাল ব্রিগেডিয়ার শামীমের সাথে কথা বলার সুযোগ হয়েছে। উনি আমাদের জানিয়েছেন যে সকালবেলা 2 দফায়, অর্থাৎ দুই দফায় এই রাস্তায় সড়ক অবরোধ করা হয়েছিল, যে লটারির মাধ্যমে যেন ছাত্র ভর্তি না করা হয়, এই ভর্তিটা যেন মেধার মাধ্যমে, অর্থাৎ আগে যেরকম পরীক্ষার মাধ্যমে হতো সেইভাবে যেন করা হয়। কিন্তু ছাত্ররা দাবি করছেন যে তারা পরীক্ষা দিয়ে মেধার যাচাই করতে চাচ্ছিলেন। কিন্তু সারা বাংলাদেশের অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয়, কলেজগুলো বা স্কুলগুলোতে যেই পরীক্ষা সিস্টেম রয়েছে সেটি লটারির মাধ্যমে হচ্ছিল। সেই জন্য শুধুমাত্র আলাদা একটি কলেজকে ভর্তি পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়তো এই মুহূর্তে সম্ভব না। সেই কারণে কলেজ প্রশাসন এটি করতে পারছিল না। পরে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলে, উনি যদিও ক্যামেরাতে কথা বলতে রাজি হননি, বাট উনি বলেছেন যে উনি সকালবেলা যখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখানে ছিলেন তাদেরকে বুঝিয়ে জনদুর্ভোগ যেন না হয় সেই কারণে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসেন। এবং পুলিশের ডিসি সাথে, অর্থাৎ তেজগাঁও জোনের ডিসির সাথে আমাদের কথা হয়েছিল যে 2 দফায় যখন এটা আটকা হচ্ছিল তখন কলেজ প্রশাসনের সাথে ওনারাও ছাত্রদের বুঝিয়ে ভিতরে নিয়ে আসছেন এবং তাদেরকে পরবর্তীতে মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাবেন বলে ছাত্রদের জানিয়েছেন। এবং আমরা যতটুকু অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে মন্ত্রণালয় বা কলেজ সূত্রে যেটি বলছে, অসমর্থিত সূত্রে, যে শুধুমাত্র একটি কলেজের জন্য এখন আসলে এইখানে আলাদা করে ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে বলে ওনারা মনে করছেন না। বিক্ষোভ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য রাজপথে আন্দোলনে নামা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা আয়োজন করে জাগ্রত বাংলাদেশ। এতে আব্দুস সালাম আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি ক্ষমতায় যাবে কি না। আব্দুস সালাম আরও বলেন, সংস্কার করবেন করেন, কিন্তু বিএনপিকে ঠেকাবেন না। প্রতিহিংসার রাজনীতি বিএনপি পছন্দ করে না। দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। চাল, ডাল, তেলের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান আব্দুস সালাম। আমরাও চাই না যে আপনারা ব্যর্থ হন, ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনারা পরিকল্পনা নিয়েন না। আপনারা পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন, কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারেন। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি সহ ২০ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ১৪ জনকে কাল হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সোমবার আওয়ামী লীগ সরকারের ১০ মন্ত্রীসহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এদিকে অন্য একটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৬ জনকে ২০ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদেরকে হাজির করতে বলা হয়েছে তাদের মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, জুনাদ আহমেদ পলক উল্লেখযোগ্য। দেখানো হয়ে গেছে, কালকে আসবেন। কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ, সেটা কালকে আসে। মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিল। প্রথম যে তদন্ত রিপোর্টটা ১ মাসের মধ্যে থেকে সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণে সম্ভব নয়। তো কালকে ন্যাচারালি আমরা চাই মধ্যে সময় আরো বাড়িয়ে দেওয়ার জন্য। নবান্ন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। শনিবার ভোর রাত থেকে শহরের পাঁচশিরা বাজারে মাছের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন তারা। নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। শহরের পাঁচশিরা বাজারে রুই, কাতল, চিতল, শোল, বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ। আত্মীয় স্বজনকে দাওয়াত ও উপহার দেওয়ার জন্য বড় বড় মাছ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন ক্রেতারা। প্রত্যেক বছর এই নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা লাগে, আমরা আসছি শখ করে বড় মাছ কেনার উদ্দেশ্যে। নবান্ন উপলক্ষে বড় একটি মাছ নিয়েছি, 650 টাকা কেজি হয়েছে, 8.5 কেজি ওজন। এবার গত বছরের চেয়ে মাছের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় উঠেছে 25 কেজি পর্যন্ত ওজনের মাছ। কেজি কাতল 550, সিলভার হলো আপনার 600 টাকা কেজি, ব্রিকেট হলো 550। এবারের মেলা টোলমুক্ত করা হয়েছে ব্যবসায়ীদের জন্য। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ফরমালিনযুক্ত মাছ যাতে বিক্রি না হয় সেজন্য থাকছে কঠোর নজরদারি। বিভিন্ন জেলা থেকে ক্রেতারাও আসেন, অনেকে আসেন মাছ কিনতে না আসলে অনেকে শুধু দেখার জন্য এখানে আসেন। তো এই ক্ষেত্রে আমরা আমাদের দপ্তর থেকে সার্বক্ষণিক মেলাটাকে পরিদর্শনে রেখেছি, যাতে করে ফরমালিনযুক্ত মাছ বা নিষিদ্ধ কোনো মাছ বিক্রি করা না হয়। নবান্ন উপলক্ষে গত 50 বছর ধরে কালাইয়ে আয়োজন হচ্ছে মাছের মেলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাট থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবিদুল মোমেন মনি। মনি, ঐতিহ্যবাহী মেলার আয়োজনে সবশেষ কি রয়েছে, আর এবারে মেলা টোলমুক্ত করা হয়েছে ব্যবসায়ীদের জন্য, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? এই একটা মর্যাদার মেলা। এই মাছের নবান্ন উৎসবের এখন আমেজ এ জেলার ঘরে ঘরে বিরাজ করছে। এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের এই
কালাই উপজেলার পাঁচশিরা বাজারে মাছের মেলার আয়োজন চলছে। এই মেলা কিন্তু সকাল সে কাক ভোর থেকে চলছে এবং চলবে বিকেল পর্যন্ত। এবং এই মেলার যেটা মূল বৈশিষ্ট্য হলো এটা একটা মর্যাদার মেলা। তিন শ্রেণীর মানুষ তাদের এই মেলাকে মর্যাদার একটি লড়াই মনে করে। সেটা হলো একদিকে শ্বশুরকুল, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাই, তৃতীয় অবস্থানে মাছ ব্যবসায়ী এবং মৎস্য চাষী। এই তিন ধরনের মর্যাদা নির্ভর করে এই মেলায় বিশেষ করে জামাইরা তাদের মর্যাদা ধরে রাখতে কে কত বড় মাছ তাদের মানে শ্বশুরকে উপহার দেবেন, শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন এবং তা নিয়ে কিন্তু চর্চাও হয় এই গ্রামীণ জনপদে। সুতরাং জামাইরা তাদের সর্বশক্তি দিয়ে এবং সর্বশেষ সামর্থ্য দিয়ে কিন্তু চেষ্টা করে শ্বশুরদের খুশি করতে। অন্যদিকে শ্বশুরদের এটা একটা মর্যাদার বিষয়। শ্বশুররা শুধু নিজে আপ্যায়িত হন না, এই মেলাকে কেন্দ্র করে শ্বশুররা বিশেষ করে জামাই, মেয়ে, নাতি, নাতনি, নাত জামাই, নাত বউ, আত্মীয় স্বজন সবাইকে কিন্তু মানে এই মেলাতে তারা দাওয়াত করেন। এই দাওয়াতের যেন তারা নিজেদের যে মর্যাদাটা ধরে রাখতে পারেন, তাদের ঐতিহ্য যেন ধরে রাখতে পারেন, এই চেষ্টা কিন্তু শ্বশুররা করে থাকেন। বিশেষ করে এলাকার যারা মানে মানুষ রয়েছেন, বিশেষ করে খুব সহজ সরল প্রাণ মানুষ রয়েছেন, তারা কিন্তু এই চেষ্টাটি করে থাকেন। তারা মাছের পাশাপাশি বিশেষ করে জামাইদের এবং আত্মীয় স্বজনদের খুশি করতে মাছ, মাংস সব ধরনের ব্যবস্থা থাকে এবং বেশ কয়েকদিন মানে ধরে চলে এই উৎসব মুখর পরিবেশ জয়পুরহাটের বিভিন্ন স্থানে। অন্যদিকে ব্যবসায়ী এবং মৎস্য চাষিরা কিন্তু এই বিষয়টাকে একটু মর্যাদার বিষয় মনে করে এবং মৎস্য চাষি যাতে উৎসাহিত হয় মাছ চাষে, সেই দিক দিয়ে কিন্তু বিশেষ করে মৎস্য চাষিরা সজাগ থাকে এবং বড় মাছ উৎপাদন করতে তারা কিন্তু প্রতিযোগিতায় নামে। আর সবচেয়ে বড় কারণ হলো এই মেলায় কিন্তু কোনো বিশেষ করে ফরমালিনযুক্ত মাছ ব্যবহৃত হয় না। ফরমালিন বা হিমায়িত অথবা সামুদ্রিক মাছ ব্যবহার করা হয়, মাছ আসে না। শুধু এলাকার যারা মৎস্য চাষি তাদেরই এই মাছ চাষ করা মাছ নিয়ে কিন্তু এই মেলার আয়োজন করা হয়। তো জয়পুরহাটের নবান্ন উৎসব উপলক্ষে এই ছিল মাছের মেলা সম্পর্কে আমার কাছে। নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের মাছের মেলার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবিদুল মোমিন মনি। রাজধানীতে সব বাস চলবে এক কোম্পানির অধীনে। এই লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তারা বলছে 30শে নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। যাচাই বাছাই শেষে প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে গণপরিবহন ব্যবস্থা। থাকতে হবে সুনির্দিষ্ট বিজনেস মডেল। রাজধানীর সড়কে এমন চিত্র নিয়মিত। এক বাস আরেক বাসকে আড়াআড়িভাবে আটকে রেখে যাত্রী তুলছে। এতে প্রায় সৃষ্টি হয় যানজটের। দীর্ঘদিনের এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য প্রায় 3 বছর আগে বাস রুট রেশনালাইজেশন ব্যবস্থা চালু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তবে সেসব রুটে অন্য কোম্পানির বাস চলার কারণে পাইলট প্রকল্পটি খুব একটা আলোর মুখ দেখেনি। এবার সেই সমস্যা সমাধানের জন্য রাজধানীতে চলা সব বাসকে ঢাকা নগর পরিবহনের অধীনে আনতে যাচ্ছে ডিটিসিএ। ঢাকা নগর পরিবহনের অধীনে 42 রুটে বাস চালানোর জন্য বিভিন্ন কোম্পানি থেকে আবেদন নিচ্ছে সংস্থাটি। করা হয়েছে একটি কমিটি। যাচাই বাছাই শেষে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। একটা কোম্পানি যখন একটা রুটে চালাচ্ছে তখন ওই রুটে যেন অন্য বাস যখন ঢোকে তখন ওই রুট কোম্পানিটা কিন্তু লস করে। এই জন্য এইটা একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য আমরা প্রায় 80টির মতো কোম্পানির দরখাস্ত পেয়েছি। তো একটা কমিটি এরা বসে যারা মানে যোগ্য সেরকম কোম্পানিগুলো যাতে বাস রুট অপারেট করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পাইলট প্রকল্পে অনেক ঘাটতি ছিল, ফলে এবার সেসব কাটিয়ে উঠতে হবে ডিটিসিএ-কে। তৈরি করতে হবে বিজনেস মডেল। এই প্রকল্প বাস্তবায়ন করা গেলে সড়কে বিশৃঙ্খলা কমে আসবে। আমি বলবো এবার যেন আসলে প্রস্তুতিটা পরিপক্ক হয়। এখানে ভালো মানের বাসের পাশাপাশি পুরো ইকোসিস্টেম নিয়ে চিন্তা করতে হবে। শুধু বাস না, যারা বাসের মালিক আছে তাদের ইকোসিস্টেমের মধ্যে রেখেই চিন্তা করতে হবে। বিজনেস মডেলটা এখানে খুব পরিপক্ক হতে হবে, যাতে করে যারা এখন বাসের সাথে ব্যবসা করছেন, যারা মালিক আছেন, তারা যেন ওই কনফিডেন্সটা পায় যে এখানে আসলে প্রফিট হবে। ঢাকা নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াত করার জন্য র্যাপিড পাস ব্যবহারের ব্যবস্থা রাখতে যাচ্ছে ডিটিসিএ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি এবং তাদের 2 প্রতিবেশী দগ্ধ হয়েছেন।
শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শামসুল ও রাজিয়া দম্পতি এবং তাদের প্রতিবেশীর 2 ছেলে রাব্বি ও তানজিল। তাদের সবাইকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তানজিলের 30%, রাব্বির 23%, শামসুলের 5% ও রোজিনার শরীরের 3% পুড়ে গেছে। তানজিল ও রাব্বির দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। স্বজনরা জানান, দগ্ধরা গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় থাকতেন। শনিবার রাতে গৃহবধূ রাজিয়া চুলা ধরাতে গেলে বিস্ফোরণ হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন শেষে কথা জানান তিনি। এ সময় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর পরিকল্পনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, রোজায় ভোগ্য পণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে রিটার্ন দাখিলের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে। সোনা চোরাচালান রোধে বিদ্যমান ব্যাগেজ রুলস সংশোধনের কাজ চলছে। যেসব উড়োজাহাজে চোরাচালানের স্বর্ণ পাওয়া যাবে সেসব এয়ারক্রাফটের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য সিভিল এভিয়েশনের সাথে আলোচনা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা সয়াবিন তেলের উপরে এর আগে আমরা ডিউটি প্রত্যাহার করেছি। এর আগে আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল, সেটাও আমরা প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম, 10% ছিল। এটাও আমরা হয়তো খুব অচিরেই বাকি যে 10% আছে তার মধ্যে আরও 5% প্রত্যাহার করে নেব। দেশে প্রসাধনী সামগ্রীর বড় বাজার থাকলেও সঠিক তদারকির অভাবে মানসম্পন্ন পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। নকল ও ভেজাল পণ্যে সয়লাব বাজার। এসব পণ্যের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কালোবাজারির কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। বিশ্বজুড়ে প্রসাধনীর বাজার অনেক বড়, খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশও। মানুষের সৌন্দর্য সচেতনতা বাড়াই বড় হচ্ছে এ বাজার। তবে তারপরও রয়েছে আস্থার সংকট, নকল আর আসল পণ্য চেনা দায়। বাজারে তো সবই অথেন্টিক পাওয়া যায় না। যে কোনো শোরুমে একটা তো ডাউটনেস থাকে যে এটা অথেন্টিক কিনা, এটা সবসময়ই থাকে। নিম্নমানের প্রসাধনীতে ক্ষতিকর নানা উপাদান থাকলেও শুধু লেড ও মার্কারির মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম বিএসটিআই। ফলে নিয়ন্ত্রণের বাইরে নকল প্রসাধনীর উৎপাদন। সংস্থাটির দাবি, জনবল সংকটের পরও তদারকির বাইরে নেই এ খাত। চোরাই পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে বা প্যাকেজিং রুলকে ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য হয়তো দেশে আসছেন, এবং আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই পণ্যগুলোকে তাদের দোকানে পসরা সাজিয়ে রেখেছেন, এবং আমাদের ক্রেতারা এ ধরনের পণ্যের ঝুঁকি যাচাই করা হয়নি এমন পণ্য অপেক্ষাকৃত কম টাকায় পেয়ে এই পণ্যগুলো ক্রয় করছেন। তো এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, প্রসাধনী খাতে বাজারের আয়তন প্রায় 34,000 কোটি টাকা। এর মধ্যে মাত্র 10,000 কোটি টাকার পণ্য বৈধভাবে আমদানি হয়। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।